সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 5-এর অনুশীলনী 5.2-এর 3টা প্রবলেম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা 5.2-এর প্রথমে যে প্রবলেমটা তোমাদের জন্য বেছে নিয়েছি সেটা হলো 24 নম্বর। 24 নম্বর করার আগে আমাদের সবার একটা সূত্র মনে রাখা দরকার। কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমরা জানি, এটা আমরা ক্লাস 7 থেকে 6 থেকে পড়ে আসতেছি, প্রস্থ যদি জানি তাহলে তার ক্ষেত্রফল ইকুয়াল টু কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায়। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এটাকে আমরা উল্টা দিক থেকে চিন্তা করি। ক্ষেত্রফলকে যদি তুমি দৈর্ঘ্য দিয়ে ভাগ দাও, ক্ষেত্রফলকে যদি তুমি দৈর্ঘ্য দিয়ে ভাগ দাও তাহলে তুমি প্রস্থ পাবা, অথবা ক্ষেত্রফলকে যদি তুমি প্রস্থ দিয়ে ভাগ দাও তাহলে তুমি দৈর্ঘ্য পাবা। তো এটা মনে রাখতে হবে, বিশেষ করে এই ব্যাপারটা আমরা যে প্রবলেমটা বেছে নিয়েছি এটা সলভ করার সময় এই ব্যাপারটা কাজে দিবে। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে প্রস্থ পাওয়া যাবে, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ দিলে দৈর্ঘ্য পাওয়া যাবে। আমাদের যে প্রবলেমটার কথা বলছে যে একটি আয়তাকার গড়ের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। আয়তাকার একটা গড় আছে, তার মেঝের যে ফ্লোর যেটা আছে তার ক্ষেত্রফল দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে 192 মিটার হয়। এখন মেঝের দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়ানো হয় এবং প্রস্থ যদি আবার 4 মিটার বাড়ানো হয় তাহলে দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে মানে কি? 192 বর্গমিটার থাকবে আর কি। অর্থাৎ দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এই কথাটার মানে কি? ক্ষেত্রফল আগে যত ছিল তত, দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। এইটা কিন্তু আমরা 2 চলক দিয়ে করব না, আমরা অধ্যায় 12তে গেলে তখন 2 চলক দিয়ে করব। 1 চলক দিয়ে করা আমাকে শিখতেই হবে। এটা শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য না, নিজের জানার জন্য। সুতরাং আমরা এটা 1 চলক দিয়ে কিভাবে করে সেটা দেখব। তো আমরা যথারীতি মনে করি গড়টির মেঝের দৈর্ঘ্য হলো x মিটার। এবার আমরা একটু ভাবি তো, আমরা এখানে কি বললাম? আমরা এখন কিন্তু ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গমিটার। দৈর্ঘ্য আমি মনে করেছি, তাহলে প্রস্থ কিভাবে বের করা যাবে? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে প্রস্থ পাওয়া যাবে। তাহলে সুতরাং এটা মনে করতেছি না, এটা আমরা এখানে যেটা শিখেছি সেইটা অনুসারে প্রস্থ বের করতেছি। সেটা কত? 192 ভাগ দৈর্ঘ্য এত মিটার। আমরা বুঝতে পারলাম তো, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ দিলে দৈর্ঘ্য পাওয়া যাবে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে প্রস্থ পাওয়া যাবে। এবার পরের শর্তটা দেখি। গড়ের মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে, এখন দৈর্ঘ্য যত আছে সেটা যদি আরও 4 মিটার কমিয়ে ফেলি, এখন দৈর্ঘ্য কত? x, সেটা 4 মিটার কমিয়ে ফেলো, তাহলে তখন দৈর্ঘ্য হবে x - 4। প্রস্থ 192/x, প্রস্থ কিন্তু বাড়ানোর কথা বলছে, তাহলে প্রস্থ বাড়ানোর পরে এত হয়ে গিয়েছে না? আমরা এই দিকে একটু দেখি। দৈর্ঘ্য 4 মিটার কমে গিয়েছে, তার মানে দৈর্ঘ্য হয়েছে x - 4। প্রস্থ 4 মিটার বেড়ে গিয়েছে, তার মানে 192/x, এটা 4 মিটার বেড়ে গিয়েছে। তাহলে তার ক্ষেত্রফল এত ইন্টু এত, তাহলে এত ইন্টু এত মানে তার ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল কি থাকবে? অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ক্ষেত্রফল আগে যত এখন তত। তাহলে দৈর্ঘ্য এখন এটা হলো পরিবর্তিত দৈর্ঘ্য, এটা হলো পরিবর্তিত প্রস্থ, তো গুণ করলে পরিবর্তিত ক্ষেত্রফল পাওয়া যাবে। কিন্তু আমাকে বলছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, আগেরটার সমান হবে, এটাই প্রশ্ন মতে। এখন আমরা তো ইকুয়েশন গঠন করে ফেলেছি, এখান থেকে x এর মান বের করতে পারলে দৈর্ঘ্য আর প্রস্থ পাওয়া যাবে। চলো আমরা কাজটা করে ফেলি। আমরা x - 4, এটা লসাগু বের করি। x 192 + 4x = 192। তো আমরা x - 4 × 192 + 4x, 192কে x দিয়ে গুণ দিই, 192x। সুপ্রিয় শিক্ষার্থীরা,
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার গুণ দিই। 192 এর সাথে x গুণ করি, 192x। x এর সাথে 4x গুণ দিই, 4x স্কয়ার। 192 এর সাথে 4 গুণ দিই, 192 গুণ 4 সমান 768। এটার সাথে এটা গুণ দিই, -16x। 192xকে আমরা ডানের দিকে বামে নিয়ে আসি, প্লাসটা মাইনাস, অর্থাৎ কি করলাম, পক্ষান্তর করলাম। শিক্ষার্থীরা কি হয়, প্লাস 192x মাইনাস 192x 0 প্লাস 4x স্কয়ার মাইনাস 16x মাইনাস 768 ইকুয়াল টু 0। আমরা পুরাটাকেই কি দিয়ে ভাগ দিয়ে দিই, 4 দিয়ে ভাগ দিয়ে দিই। 4 দিয়ে ভাগ দিলে x স্কয়ার, 4 দিয়ে ভাগ দিলে 4x, এটাকে 4 দিয়ে ভাগ দিলে 768কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই 192 ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা 4 দ্বারা কি করলাম, 4 দ্বারা ভাগ করলাম। সুপ্রিয় স্টুডেন্টরা, এবার আমরা মিডল ফ্যাক্টর করব। কিভাবে? 16 সাথে যদি আমরা 12 গুণ করি হয় 192, তো 16 সাথে 12 গুণ করলে 192 হয়, আর 16 থেকে 12 চলে গেলে কত, 4। আমরা মিডল ফ্যাক্টর মিলাচ্ছি জাস্ট। তো x কমন নিই, x মাইনাস 16 প্লাস 12 কমন নিই, x মাইনাস 16 ইকুয়াল টু 0। তো দুটা থেকে কমন যায় কত, x মাইনাস 60, তখন এখানে x থাকে প্লাস 12 ইকুয়াল টু 0। তো যেহেতু দুইটা রাশির গুণফল 0, আলাদা আলাদাভাবে 0। x মাইনাস 16 ইকুয়াল টু 0, x প্লাস 12 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 16, x ইকুয়াল টু মাইনাস 12। কিন্তু x মানে হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনোই মাইনাস বলা হয় না। আমরা জীবনেও বলি নাই একটা গড়ের দৈর্ঘ্য -12 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো কখনোই কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ বাস্তব সংখ্যা যেগুলো আমরা বাস্তব জীবনে কাজ করি, সেক্ষেত্রে মাইনাসওয়ালা মান খুবই কম। তাহলে যেহেতু দৈর্ঘ্যটা কি হতে পারে না, দৈর্ঘ্যটা ঋণাত্মক হতে পারে না, তাহলে x এর মান কি হবে না, -12 হবে না, অর্থাৎ x ইকুয়াল টু হবে 16, অর্থাৎ দৈর্ঘ্য হবে 16 মিটার। আর প্রস্থ কত শিক্ষার্থীরা, আমরা দেখি 192/x। তো 192/16 ইকুয়াল টু কত, 192কে যদি আমি 16 দিয়ে ভাগ দিই হয় 12, এবং এই দুইটাই হলো আমাদের যে গড়টা দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে মেজের, সেটা, অর্থাৎ এই মেজেরটার দৈর্ঘ্য হলো 16 মিটার, প্রস্থ হলো। এখন আমরা তোমাদের সাথে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে 5.2-27। এটা খুব মজার প্রবলেম। একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেয়, এবং মোট 420 টাকা চাঁদা উঠল। ওই ক্লাসের স্টুডেন্ট কত এবং প্রত্যেকে কত চাঁদা দিয়েছিল। আমরা খুব সহজ ব্যাপারটা, একটা ক্লাসে যতজন স্টুডেন্ট পড়ে প্রত্যেকে চাঁদা দেয়, কত চাঁদা দেয়, সহপাঠীর সংখ্যার সমান টাকা। এই সহপাঠী ব্যাপারটা বুঝতে হবে, এবং মোট চাঁদা উঠেছে ওই ক্লাসে 420 টাকা। ওই স্টুডেন্ট সংখ্যা কত, ছাত্রছাত্রীর সংখ্যা কত, এবং প্রত্যেকে কত চাঁদা দেয় বের করি। আমরা একটু ভাবি, ওই ক্লাসটাতে যতজন স্টুডেন্ট আছে সবাই চাঁদা দেয়, স্টুডেন্ট যত আছে তত না, তার সহপাঠী যতজন আছে ততজনের সমান টাকা। এখন সহপাঠী এই ব্যাপারটাই হলো আসল জিনিস। তুমি যে ক্লাসে পড়ো, তুমি ছাড়া বাকিরা হলো তোমার সহপাঠী, তুমি তো তোমার সহপাঠী না। তার মানে তোমার ক্লাসে যদি 52 জন পড়ে, তাহলে তোমার সহপাঠীর সংখ্যা হবে কতজন, 51 জন মোট। অর্থাৎ তোমার ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি কি হয় 52 জন হয়, তাহলে সহপাঠীর সংখ্যা 51 জন, কারণ নিজের কি না, সহপাঠী না। এটাই হলো আসল জিনিস। ওই ক্লাসে যতজন স্টুডেন্ট পড়ে প্রত্যেকেই তার সহপাঠীর সমান টাকা চাঁদা দেওয়ায়, অর্থাৎ প্রত্যেকে চাঁদা দেয় সহপাঠীর সমান টাকা। অর্থাৎ 51 জন থাকলে প্রত্যেকে চাঁদা দেয় 50 টাকা, 45 জন থাকলে চাঁদা দেয় 44 টাকা।
তো মোট চাঁদা উঠছে কত টাকা? 420 টাকা। স্টুডেন্ট কত? প্রত্যেকে কত টাকা চাঁদা দেয়। একেবারে ইজি যদি তুমি এই ব্যাপারটা বুঝে থাকো, তো আমরা মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে x জন। তো স্টুডেন্ট সংখ্যা 1 জন, তাহলে প্রত্যেকে চাঁদা দেয় সহপাঠীর সংখ্যার সমান। তাহলে প্রত্যেকে চাঁদা কত দেয় দেখি আমরা ভাবি তো, কত দেয় চিন্তা করি। 52 জন ছিল, সহপাঠী 51 জন, 51 টাকা করে চাঁদা দিয়েছিল। তার মানে স্টুডেন্ট সংখ্যা 1 জন, তাহলে সহপাঠীর সংখ্যা x - 1 জন এবং এত টাকাই চাঁদা দেয়। স্টুডেন্ট সংখ্যার 1 জন কম হবে সহপাঠীর সংখ্যা, আর সহপাঠীর সংখ্যার সমান টাকা কি দেয়? চাঁদা দেয়। আর কিচ্ছুই নেই, এখন একটু বুঝতে পারলেই হলো। তাহলে আমরা দেখি তো একজনে চাঁদা দেয় কত টাকা? x - 1 টাকা। কতজনে চাঁদা দেয়? 1 জনে। তাহলে টোটাল চাঁদা এটা, একটা ক্লাসে কয় টাকা চাঁদা উঠছে এটা কীভাবে বের করব? একজনের চাঁদার পরিমাণকে টোটাল স্টুডেন্ট সংখ্যা দ্বারা গুণ করলে না, মনে করি একটা ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দেয়, তাহলে 20 × 5, প্রত্যেকে চাঁদা দেয় x - 1। ওই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 1 জন, তাহলে টোটাল চাঁদা এত। সেই টোটাল চাঁদা কার সমান বলছে প্রশ্নে? 420-এর। এবার আমরা কাজ করি, x² - x - 420 = 0। 21-এর সাথে যদি আমরা 20 গুণ করি হয় 420, আর 21 থেকে 1 গেলে, 21 থেকে 20 গেলে 1 থাকে, মিডল ফ্যাক্টর আর কি। 21x + 20x - 420 = 0। আমরা দুটা থেকে কি কমন নিই? x কমন নিই, x - 21। এই দুটা থেকে 20 কমন নিই, x - 21। এবং দুটা থেকে এখন কি কমন যায়? x - 21, তখন থাকে x + 20 = 0। তো দুটা রাশির গুণফল যেহেতু স্টুডেন্টরা 0, অতএব কি হবে? আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে x এর মান কত বের হবে? 21। x এর মান কত? -20। আবার একই কথা, স্টুডেন্ট সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, মাইনাস ওয়ালা স্টুডেন্ট কখনোই হতে পারে না। তো আমরা কি লিখব? যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা কখনোই কি হবে না? ঋণাত্মক হতে পারবে না। ঋণাত্মক হতে, যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সুতরাং x is not -20, সুতরাং x = 20। সুতরাং ছাত্রছাত্রীর সংখ্যা x = 20 নয়, সুতরাং x = 21। সুতরাং ছাত্রছাত্রীর সংখ্যা x বা 21 জন। প্রত্যেকে চাঁদা দেয় = 21 - 1 টাকা সমান 20 টাকা। এটাই হচ্ছে আনসার। শিক্ষার্থীরা, এখন আমরা 5.2-এর 28 নম্বর প্রবলেমটা দেখব। এটাও খুব সহজ প্রবলেম। একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা চাঁদা উঠল। ওই ক্লাসের স্টুডেন্ট কত? আগের প্রবলেমটার মতোই, তবে ওখানে কিন্তু চাঁদাটা হিসাব করা হয়েছে টাকা দিয়ে, এখানে চাঁদাটা টাকা দিয়ে হিসাব করা হয় নাই, এখানে পয়সা দিয়ে হিসাব করা হয়েছে। কি বলছে? একটা ক্লাসে যতজন স্টুডেন্ট পড়ে, প্রত্যেকেই চাঁদা দেয় তার থেকে 30 পয়সা বেশি করে। মনে করি একটা ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 30 জন, তাহলে চাঁদা দিবে 30 + 30 60 পয়সা করে। একটা ক্লাসে যতজন ছাত্রছাত্রী পড়ে, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেয়। অর্থাৎ স্টুডেন্ট সংখ্যা যত, তার সাথে 30 যোগ করলে মোট যত পয়সা হয় অত পয়সা করে চাঁদা দেয়। অত টাকা করে না, অত পয়সা করে চাঁদা দেয়। কিন্তু চাঁদাটার মোট পরিমাণ হিসাব করছে 70 টাকা। এখন টোটাল স্টুডেন্ট কত?
আমরা আগেরটা যদি বুঝে থাকি এটা তো ব্যাপারেই না। তো আমরা মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা x জন, ছাত্রছাত্রীর সংখ্যা ইকুয়াল টু x জন। তাহলে প্রত্যেকে কত টাকা চাঁদা দেয় এটা একটু আমরা ভাবি। প্রত্যেকে চাঁদা দেয় সমান যতজন স্টুডেন্ট আছে প্রত্যেকেই তত পয়সার চেয়ে, অর্থাৎ x পয়সার চেয়ে 30 পয়সা বেশি করে চাঁদা দেয়। তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ x প্লাস 30 পয়সা, টাকা না। এখন আমরা আগেরটার মতো হিসাব করি। একজনের চাঁদা দেয় কত? x প্লাস 30 পয়সা। চাঁদা দেয় কতজনে? একজনে। তাহলে টোটাল চাঁদার পরিমাণ এত পয়সা, কিন্তু এইটা কি টাকা, 70 টাকা। তো আমি তো এইটা কাউন্ট করছি পয়সা দিয়ে, এটা তো টাকা দিয়ে। তাহলে এই টাকাকে যদি পয়সাতে নিয়ে যেতে চাই 100 দিয়ে গুণ দিলেই তারপরেও তো এইটা কিসে যাবে? পয়সায় যাবে। তার মানে এটা কি হবে? ইকুয়াল। তাহলে এটা সমান 70 গুণ 100। আমরা আবার বুঝি, একজনের চাঁদা দেই x প্লাস 30 পয়সা এবং একজনের চাঁদা দেই, তাহলে টোটাল চাঁদা হচ্ছে এত পয়সা। আর আমাকে প্রশ্ন বলছে কিন্তু সেটা 70 টাকা। তাহলে এটা তো কাউন্ট করছি টাকায়, পয়সায়। তাহলে এটা টাকা যেহেতু এটাকে পয়সাতে নিতে হবে, 100 দিয়ে গুণ দিতে হবে এবং উপরে আমরা কি লিখব? প্রশ্ন মতে। তো শিক্ষার্থীরা x এর সাথে x গুণ করলে x স্কয়ার, x এর সাথে 30 গুণ করলে 30x, 7000কে কোথায় নিয়ে আসি? বামে, জাস্ট মিডল ফ্যাক্টর। 100 সাথে 70 গুণ করলে 7000 আর 100 থেকে 70 গেলে 30। তাহলে কি হবে? x স্কয়ার 100x বিয়োগ 70x বিয়োগ 7000 ইকুয়াল টু 0। আমরা x কি নিই? কমন নিই, x প্লাস 100। এই দুটোটা থেকে 70 কমন নিয়ে x মাইনাসটা হবে প্লাস। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা দুইটা দিকেই কি কমন যায়? x প্লাস 100, তখন এখানে x থাকে মাইনাস 70 থাকে। তো x প্লাস 100 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 70 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু কত? মাইনাস 100। x ইকুয়াল টু কত? 70। তাহলে আবারও ছাত্রছাত্রী সংখ্যা কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। যেহেতু ছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এটা যেহেতু ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা কি দিব? x এর মান কি হবে না? মাইনাস 100 হবে না, অর্থাৎ x এর মান হবে কত? 70। তো আমাকে বলছে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত, অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে কতজন? 70 জন। তো আমরা আজকের ক্লাস দিয়ে এই পর্বটা শেষ করছি। এরপরে আমরা সিকিউ আলোচনা করব। এরপরে যে পর্বটা থাকবে সেটাতে সিকিউ আলোচনা হবে। তবে তোমাদের যদি আরও কারো এই পঞ্চমতায়ের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, তাহলে আমরা সেটা সিকিউতে আলোচনা করে দিব। অথবা সিকিউ একটা নিব না, যদি তোমাদের অনেক বেশি প্রশ্ন থাকে আমরা সিকিউ আরেকটা পর্ব নিব, সেখানে আলোচনা করে দেব। তো সবাই যে এত ধৈর্য সহকারে মনোযোগের সাথে আমার ক্লাসগুলো দেখছো সেজন্য আন্তরিকভাবে তোমাদেরকে ধন্যবাদ। আগামী পর্বগুলোতেও তোমরা আমার সাথে থাকবে সেটা প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।